আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। উপসাগরীয় দেশগুলো আমাদের দেশে তরল সোনার দেশ কিংবা পেট্রো ডলারের দেশ হিসেবেই পরিচিত। তাদের মাটির তলায় আছে অঢেল তেলের ভান্ডার। সেই তেল রফতানি করে তাদের নাগরিক জীবনে এসেছে অভাবনীয় সমৃদ্ধি। মাটির তলার তেল সম্পদ একদিন ফুরিয়ে যাবে, এটা অন্য সবার মতো উপসাগরীয় দেশগুলোও জানতো। তাই তেল নির্ভর অর্থনীতির দিন শেষের করণীয় নিয়ে তারা নিজেদের মতো করে কিছু প্রস্তুতি নিতে শুরু করেছিল। কিন্তু তারা অথবা অন্য কেউই যেটা জানতো না বা কল্পনাও করতো না যে একদিন এক ঝড়ো হাওয়া এসে তেলের দামকে প্রায় শূন্যে নামিয়ে আনবে। বৈশ্বিক অর্থনীতির গতি হবে নিম্নমুখী, আর তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো নিজেদের দেখতে পাবে অনেকটা দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায়। আজ আমরা উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির ভবিষ্যতের নানা দিক নিয়ে আলোচনা করব। উপসাগরের দেশগুলোকে এমন অবস্থায় ফেলে দিয়েছে, একদিকে মাটিতে লুটিয়ে পড়া তেলের দাম, অন্যদিকে করোনা মহামারীর অপ্রতিরোধ্য গতি। তেলের দরপতন এসব দেশ আগে দেখেনি এমন নয়। 2014 সালেও সর্বশেষ এই অভিজ্ঞতা তাদের হয়। সে সময় উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি মোকাবেলায় নানা ব্যবস্থা নেয়। এসব ব্যবস্থার মধ্যে ছিল বিভিন্ন খাতে ভর্তুকি কমানো, নতুন নতুন ট্যাক্স চালু এবং তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণের নানা নীতিমালা প্রণয়ন। অবশ্য এই দুরবস্থা কেবল যে উপসাগরীয় দেশগুলোর একার তা নয়। করোনা মহামারীর আঘাতে গোটা দুনিয়ার অর্থনীতি প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং বেশিরভাগ দেশই অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করতে প্রণোদনা দিচ্ছে। বিস্ময়কর হলেও সত্য, এই অনিবার্য কিন্তু বেদনাদায়ক সংস্কারে সামিল হওয়ার কোনো সুযোগ উপসাগরীয় দেশগুলোর নেই। কেন নেই বুঝতে হলে ওসব দেশের শাসন ব্যবস্থার দিকে একটু নজর দিতে হবে। উপসাগরীয় এলাকায় সবগুলো দেশই এখন পর্যন্ত শাসিত হয় কর্তৃত্ববাদী রাজতান্ত্রিক পদ্ধতিতে। এসব দেশে গণতন্ত্র নেই, জনগণের নেই পছন্দমতো সরকার বেছে নেয়ার বা পরিবর্তনের স্বাধীনতা। কিন্তু শাসক গোষ্ঠী তাদের শাসন টিকিয়ে রাখতে তথা জনগণের মুখ বন্ধ রাখতে তেল বিক্রির টাকা তাদের জন্য করেছে বিলাস বসনের ব্যবস্থা। ওসব দেশের মানুষ এই বিলাসী জীবনধারায় অভ্যস্ত হয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কারের নামে যদি এসব ভোগবিলাস কাটছাঁট করা হয়, তাতে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে। রাজতন্ত্র এ ঝুঁকি কেন নিতে চাইবে? প্রথমে আসা যাক সৌদি আরবের কথায়। এটি উপসাগরীয় এলাকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের সর্বাধিক তেল উৎপাদক দেশ। রাজতান্ত্রিক এ দেশের শাসক বাদশাহ সালমান হলেও প্রকৃতপক্ষে তিনি নামে মাত্র। দেশ চালান আসলে তারই ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তরুণ ও অনভিজ্ঞ যুবরাজ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে গত কয়েক বছরে সৌদি আরবে বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। 2015 সালে ইয়েমেনের সাথে এক যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব, যে যুদ্ধকে বলা হচ্ছে আনউইনেবল বা বিজয় অযোগ্য। এ যুদ্ধের পরিণতিতে ইয়েমেন নামক দেশটির মানবিক পরিস্থিতি খারাপ থেকে গুরুতর বিপর্যয়ের দিকে মোড় নিচ্ছে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর সৌদি সরকার ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির অবসানে সৌদি আরবকে আলোচনার টেবিলে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেমন, তেমনি ইরানের সাথে শীতল দ্বন্দ্বেও জড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি অর্থনীতি। শীতল এ দ্বন্দ্ব উত্তপ্ত হয়ে ওঠে সৌদি তেল ক্ষেত্রে এক ড্রোন হামলার পর। অনেকে ওই হামলার জন্য ইরানকে দায়ী করে থাকেন। ওই হামলায় সৌদি আরবের তেল সরবরাহের 50% ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ, ওয়াশিংটন পোস্ট এর সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগজি হত্যা এবং সৌদি এলিট ও সিভিল সোসাইটির উপর পরিচালিত দমনপীড়ন কেবল বিদেশি বিনিয়োগকারীরাই সন্ত্রস্ত হয়নি, দেশটির ভাবমূর্তিও গুড়িয়ে দিয়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2019-এ বলা হয়, সৌদি আরবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই 2017 সালের 1.4 মিলিয়ন থেকে বেড়ে 2018 সালে 3.2 মার্কিন ডলার হয়েছে। তবে তা 2008 সালের তুলনায় অনেক কম। ওই বছর সৌদি আরবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই সর্বাধিক 39 বিলিয়ন ডলার হয়। রিপোর্টে বলা হয়, এফডিআই এর নিম্নগামিতার জন্য রাজনৈতিক কারণ এবং তেলের স্বল্প মূল্যে বহুলাংশে দায়ী।
2019 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরোক্ষ নেতৃত্বে পরিচালিত সৌদি সরকার দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষণা করে। 295 বিলিয়ন মার্কিন ডলারের এই বাজেটের লক্ষ্য ছিল সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিগুলোকে এগিয়ে নেওয়া। তার বেশিরভাগই ছিল তেলের অনুমান নির্ভর মূল্যভিত্তিক, যা শেষ পর্যন্ত টিকেনি। সৌদি অর্থনীতিকে আধুনিকীকরণের লক্ষ্যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যা দেশটির অর্থনীতির জন্য শ্বেত হস্তিতে পরিণত হয়। আর বর্তমানে করোনা মহামারী সৌদি আরব ও বিশ্বকে যেভাবে গ্রাস করেছে, তাতে পুরো পরিকল্পনাটিকে মরীচিকা বলেই মনে হয়। পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার যন্ত্রণাদায়ক কৃষ্ণতার নীতি অবলম্বনের পথ ধরেছে। এর অংশ হিসেবে সম্প্রতি ভ্যাটের হার 3 গুণ বাড়িয়েছে এবং 5% থেকে 15% করা হয়েছে। অথচ 2 বছর আগে সৌদি আরবে ভ্যাট চালু করা হয়েছিল তেল খাত থেকে আসা রাজস্বের উপর নির্ভরতা কমানোর কথা বলে। সেই ভ্যাট এখন ভোক্তাদের খরচে লাগাম টেনে ধরেছে। এবছর সৌদি আরবের পর্যটন এবং হজ উমরা খাতও ক্ষতিগ্রস্ত হবে। হজ উমরা খাত থেকে প্রতি বছর দেশটির আয় হতো 12 বিলিয়ন মার্কিন ডলার। এটা সে দেশের নন অয়েল জিডিপির 20% এবং মোট জিডিপির প্রায় 7%। আইএমএফ এর 2019 সালের এক রিপোর্টে সৌদি আরবের আসন্ন অর্থনৈতিক দুর্দিনের একটি কঠিন ছবি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে দেশটির মোট অর্থ সম্পদের মূল্য জিডিপির 0.1% নেমে এসেছে, যা 2018 সালের পূর্ববর্তী 4 বছর ছিল 50%-এরও বেশি। এ অবস্থায় আসন্ন ভবিষ্যতে সৌদি আরব পরিণত হবে একটি ঋণগ্রস্ত দেশে। এমনকি যদি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $80-এও পৌঁছায়, চলতি বছরের গোড়ার দিকে আইএমএফ পরিচালিত এক সমীক্ষায় দেখা যায় উপরে উল্লেখিত 4 বছরের 6টি উপসাগরীয় দেশের মোট অর্থ সম্পদের মূল্য 500 বিলিয়ন মার্কিন ডলার কমে গেছে। এবার তাকানো যাক সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দিকে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাতের অর্থনীতি সবচাইতে বহুমুখী। এর জিডিপির 71%-এরও বেশি আসে তেল বহির্ভূত বিভিন্ন খাত থেকে। তবে সবকিছুই ব্যাপকভাবে নির্ভর করে তেলের বাজারের ওঠানামার উপর। কাতারের চিত্র অনেকটা একই রকম। দুবাইয়ের অবস্থাও ভালো নয়। ব্রিটেনে একটি কনসালটেন্সি ফার্ম গত মাসে তাদের এক রিপোর্টে বলেছে দুবাই 2009 সালের মতো একটি সংকটের আশঙ্কায় এবং তা থেকে উদ্ধারের জন্য প্রতিবেশী আমিরাত আবুধাবির অর্থ সাহায্যের আশায় রয়েছে। রিপোর্টে বলা হয় করোনা দমনে যে অর্থ ব্যয় হবে তা দুবাইয়ের অর্থনীতিকে তীব্রভাবে আক্রান্ত করবে। এমনিতেই দুবাইয়ের ঋণের পরিমাণ তার জিডিপির 80%-এর বেশি হয়ে গেছে। এই সংকট কাটাতে আবুধাবি হয়তো আবারও সাহায্য দেবে, কিন্তু এখানেও 2009 সালের মতো ঘটনা ঘটার ভয়টা থেকেই যায়। সেবারও সাহায্য এসেছিল, কিন্তু ধীরে। এবার তেমনটি হলে বিপর্যয় নেমে আসবে। দুবাইয়ের সামনে এখন 3টি হুমকি: লকডাউনের কারণে পর্যটক কমে যাওয়া, তেলের কম মূল্য এবং অভিবাসীদের দুবাই ছেড়ে চলে যাওয়ার ঝুঁকি। আমিরাতের একটি রেটিং এজেন্সির মতে নেতিবাচক প্রবৃদ্ধি ও আর্থিক টানাপোড়েন দুবাইতে সবচেয়ে বেশি। তাদের এখন আর্থিক সহায়তা প্রয়োজন। উপসাগরীয় দেশ কাতারেও করোনা মহামারী ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন কম বেশি 1000-এর মতো মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় লকডাউন করা হয়েছে, বন্ধ হয়ে গেছে শপিং মলগুলো। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার শিকার হয়েছে সে দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ। তারা লে অফ ঘোষণা করেছে। কাতারের প্রধান পণ্য তেল ও তরলীকৃত গ্যাস। করোনা মহামারীর কারণে দুটোর চাহিদা এখন নিম্নতম পর্যায়ে। এর ধাক্কা সামলাতে হচ্ছে দেশটির অর্থনীতিকে। এত সব নেতিবাচক খবরের মধ্যেও কাতারের জন্য খানিকটা হলেও ইতিবাচক, তা হল করোনা মহামারীর কারণে জাপান গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল ঘোষণা করলেও কাতার এখনো বিশ্বকাপ ফুটবল বাতিলের অবস্থায় পৌঁছায়নি। কারণ আসরটি হওয়ার কথা 2022 সালে। ততদিনে করোনা মহামারীর অবসান ঘটবে এমন আশা তো করাই যায়। এবার তাকাই কুয়েত ও অন্য উপসাগরীয় দেশগুলোর দিকে। কুয়েতে 1 মাসেরও বেশি সময় ধরে কারফিউ জারি করে রেখেছে সরকার। এতে সে দেশের মানুষকে প্রতিদিন 16 ঘন্টারও বেশি সময় ঘরে বন্দি থাকতে হচ্ছে। কারফিউ শিথিল করার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
করোনার কারণে তেলের দরপতনের কারণে সৃষ্ট অর্থনৈতিক দুর্বিপাক সামাল দিতে কুয়েত সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। মানুষ ঘর থেকে বের হতে এবং স্বাধীনভাবে খরচ করতে না পারায় সেসব সেক্টর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আছে উড়োজাহাজ চলাচল, সেবা খাত এবং আবাসন খাত। এছাড়া রিজার্ভ ও রাজস্ব আয় দুটোই কমে গেছে। সব মিলিয়ে তেল সমৃদ্ধ কুয়েতের সামনে অপেক্ষা করছে ভয়াল এক অনিশ্চয়তা। এমন দুর্দিনে কেমন আছে বাহরাইন ও ওমান? বিভিন্ন রেটিং এজেন্সি বলছে এই দুই দেশের অবস্থা এমন যে টিকে থাকতে হলে এদের প্রয়োজন হবে উপসাগরীয় এলাকায় অন্যান্য দেশগুলোর সহায়তা। উভয় দেশ জিডিপি 30% প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া বাহরাইন 30% এবং ওমান 10% ব্যয় হ্রাসের ঘোষণা দিয়েছে। জনকল্যাণমূলক অনেক কর্মসূচিও কাটছাঁট করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।